আজ রবিবার। ছুটির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চায়ের কাপ হাতে যেই না নিউজ পেপারটা নিয়ে সবে মাত্র একটু নাড়া চাড়া করতে যাব, অমনি দেখি ট্রিং ট্রিং করে পকেটে রাখা মোবাইলটা হঠাৎই বেজে উঠল। এই সাত সকালে আবার কে ফোন করল রে ভাই? ধুত্তোর, ভাল্লাগে না আর। সকাল বেলা উঠে যে একটু খবরের কাগজটা দেখব তারও আর জোনেই দেখছি যত্তসব আজেবাজে লোকজন। এই সাত সকালে উঠে কোনো কাজ কম্ম কিচ্ছু নেই, ফোন করে শুধু লোককে বিরক্ত করছে গি। খানিকটা রেগে গিয়েই ফোনটা হাতে নিয়ে আননোন নম্বর দেখে ফোনটা তুলে ঝাঙিয়ে উঠে বললাম, হ্যালো? কে মশাই আপনি? এই সাত সকালে ফোন করে অযথা বিরক্ত করছেন? হ্যালো, গুড মর্নিং স্যার। অ্যাম আই স্পিকিং টু প্রাঞ্জল? মি, প্রাঞ্জল বাগচি। অপর প্রান্ত ততোদীক্ষান্তভাবে জবাব দিল, ইয়েস স্পিকিং। হুজ দিস? আমিও এবার একটু শান্ত হয়ে জবাব দিলাম, গুড মর্নিং মি বাগচি। মাইসেলফ দিগন্ত। দিগন্ত দত্ত আব্বে খেলোয়াড় দিগন্ত। তোর কি কোনো কামকাজ নেই সকাল সকাল ফোন করে? একে তো কানের মাথা খাচ্ছিস, তার উপর আবার ফর্মালিটি দেখাচ্ছিস। ওপার থেকে একটা খ্যাক খ্যাক করে হাসির আওয়াজ এলো আর দিগন্ত ব্যাটা বল, আসলে তুই এতটা রেগে যাবি তা তো ভাবতে পারিনি, তাই ভাবলাম ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেই দেখি। তোর রাগটা যদি একটু পরে। আরে বল, কেমন আছিস? কলেজের রিইউনিয়নের পর তো তোর আর কোনো পাত্তাই নেই ভাই। এখন কোথায় আছিস? কি করছিস? যে অফিসে ছিলিস সেখানেই সেটলড নাকি আবার অন্য কোথাও টয়েন করলি নাকি? পরের পর প্রশ্ন করতে থাকলাম আমি ওকে। আরে তুই তো আমার উপর এক্কেবারে প্রশ্নের বুলডোজার চালিয়ে গেলি। আমি ভালো আছি, আর তুই? মুচকি হেসে জবাব দিল দিগন্ত। আমিও একদম বিন্দাস আছি। আমি বললাম, আজকে তো তোর ছুটিটা বাড়িতে বসে বসে করছিসটা কি? চল না একটু বসি কোথাও, বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে, কি বল? ও আডমোডা ভাঙ্গতে ভাঙ্গতে জিজ্ঞেস করল। হ্যাঁ, তাহলে এসপ্ল্যানেডে যে রেস্টুরেন্টটায় আমরা বসে আড্ডা মারতাম না সেখানেই চলে আয় 12টার মধ্যে গু। ঠিক আছে, আজ তাহলে মিশন এসপ্ল্যানেড ঠিক দুপুর 1-2টায়। আমি টেবিল বুক করে দিয়ে নম্বরটা তোকে টেক্সটও করে দিচ্ছি গু। ঠিক আছে, করে দে গি। ওকে, রাখি তাহলে। হ্যাঁ, রাখ। রেস্টুরেন্টে ঢুকে দেখলাম নির্দিষ্ট টেবিলের সামনে, গিয়ে দেখি এখনও এসে পৌঁছায়নি দিগন্ত। ওর বয়সটা কতই বা আর হবে? হয়তো আমারই মতো হবে, বছর 34। আমাদের বন্ধুমহলের সব থেকে সুন্দর দেখতে বোধহয় ওই ছিল। যেমন ফর্সা তেমন লম্বা, আবার তেমনি জিম করে পেটানো নির্মেদ একটা চেহারা, আর হাইটটাও খারাপ নয়, 6 ফুটের মতো। মেয়ে মহলে ওর দারুণ কদর, এক্কেবারে অ্যাটিটিউড। ওর কিন্তু কলেজের মেয়েদের দিকে খুব একটা বেশি আকর্ষণ ছিল না। বৌদি থেকে এয়ার হস্ট্রেস কাউকে বাদ দিত না ও। এরা সবাই নাকি ছিল ওর ক্লায়েন্ট। কলেজে পড়তে পড়তেই এটাই ওর পার্ট টাইম জব ছিল। বলতে গেলে পাক্কা মেল জিগোলোতে পরিণত হয়েছিল ও। কিন্তু ওই যে কথায় বলে না, অল্প বয়সে পাকলে ওইটা তার দুঃখ চিরকাল। ওরও না ঠিক সেই অবস্থা, নাকি সেই 15 বছর বয়স থেকেই ওর ঘাটের খেয়ে আসছে, আর খেয়েই এই অবস্থা করে ফেলেছে। সেই সময় ওর বাংলার দিদিমণিকে দিয়ে সেই যে শুরু করেছিল ও, তারপর থেকে ব্যাপারটা ক্রমেই ওর নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হয়। এসবের জন্য তো আমরা আবডালে ওকে দিগন্ত বলেই ডাকতাম। তবে আমি আসার বেশ কিছুক্ষণ পর এসে পৌঁছল ও। এই তোর সেই লেট করে আসার রোগটা তোর আজও গেল না দেখছি গু। দূর, ট্রাফিক জ্যামে ফেসে গিয়েছিলাম। আর তাছাড়া আমি কি তোর সঙ্গে এখানে প্রেম করতে এসেছি নাকি, যে ঠিক সময় এসে পৌঁছতেই হবে? না হলে ও আমাকে 2-4 কথা শুনিয়ে দেবে। একটা বিশেষ কাজে তোর একটু সাহায্য লাগবে, তাই ডেকেছি গু। ও তাই বল, দরকার ছাড়া তুই যে আর এমনি আমার সাথে দেখা করবি না, সেটা না আমিও বুঝতেও পেরেছিলাম। নে, এবার আর ভনিতা না করে আসল কাজের কথাটা বলতো উ। হ্যাঁ, সেটা তো বলবেই, আর বলেই তো তোকে ডেকেছি। কি জানিস তো, অনেক ভেবে দেখলাম একমাত্র তুই আছিস যে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে পারিস। তুই ছাড়া অন্য কারোর পক্ষে কাজটা করাটা বিপজ্জনক, কারণ এটা একটা পারিবারিক সম্মানের প্রশ্ন। কাজটা সারতে হবে অত্যন্ত গোপনে। তবে শুরু করার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা তোর জানা দরকার, না হলে পরবর্তীকালে বাকিটা বুঝতে সমস্যা হতে পারে।
বল শুনি, কি তোর সেই বিশেষ কাজ যার জন্য আবার আমাকে ছাড়া তোর চলবেই না? বলবো, সব বলবো। হ্যাঁ, তার আগে দাঁড়া, অর্ডারটা দিয়ে দি ওয়েটার। ও ডাকতেই পাশে একজন দাঁড়াল। স্যার, আপনারা কি নেবেন? ওয়েটার এসে জিজ্ঞেস করল। কিরে, কি নিবি? বলে দে ওকে। কি মেনু কার্ডটা আমার দিকে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করল দিগন্ত। আমার কোনো চয়েস নেই, তুই যা ভালো বুঝবি তাই কর। কি মেনু কার্ডটা ঠেলে ওর দিকে সরিয়ে দিয়ে বললাম আমি। ওকে ছি বলে দিগন্ত মেনু কার্ডটা দেখে দুজনের জন্যই অর্ডার করে দিল কফি আর সঙ্গে হালকা কিছু স্ন্যাক্সও। ওকে স্যার বলে অর্ডার নিয়ে চলে গেল ওয়েটার। যাই হোক, এবার আমি আমার ফ্যামিলির সাথে তোর একটু পরিচয় করিয়ে দিই কেমন? আমার ফ্যামিলিতে আমি আর আমার বাবা মা ছাড়াও আমার বউ আছে। আজ কালকার দিনে একটু বেশিই বড়, তাই না? তোর মতো ছেলের জন্য দুটো কেন 10টা বউ থাকলেও আমি এতটুকু অবাক হতাম না। বিশ্বাস কর ওকে ঠেস মেরে হাসতে হাসতে ব্যঙ্গ করলাম আমি। আরে ফাটা বাসে আমার সুপারিটা আটকে গেছে তো। তাই আমাকে বাগে পেয়ে চুলকে দিচ্ছিস বল? চলকা চলকা, যত পারিস চলকা। তবে তার আগে আমার কথাটা মন দিয়ে শোন ভাই। একটু শুনে নেছি বল দিগন্ত। হ্যাঁ বল ওর অবস্থা দেখে আমি হাসতে হাসতে বললাম। শোন তবে কি ও বলতে শুরু করল। ব্যাপারটার সূত্রপাত বছর দুয়েক আগে থেকে বুঝলি, যখন থেকে আমার বাবা মা আমার জন্য সম্বন্ধ দেখা শুরু করেছিলেন। আর তুই তো ভালো করেই জানিস আমি তো এই বিয়ে ব্যাপারটাতে এক্কেবারে নাছোড় ছিলাম। কারণ এই বিগত 16-17 বছর ধরে রোজ বিনা লাইসেন্সে গাড়ি চালানোর মজা নিয়ে এসে হঠাৎ করে কাউকে যদি শুনতে হয় তোমাকে এবার গাড়ি চালানোর জন্য অফিসিয়ালি লাইসেন্স নিতে হবে, না হলে তুমি আর স্টিয়ারিং বসতে পারবে না, তাহলে কার না রাগ ওঠে বলতো ভাই? স্বভাবতই আমারও উঠেছিল। তাই বাবা মার উপর খানিক রাগ দেখিয়েই প্রথমে দিল্লি, তারপর সেখান থেকে ব্যাঙ্গালোরে ট্রান্সফার নিয়ে নিই। আর সেই তখন থেকেই আমি বাইরে যে কোম্পানিতে প্রথম ঢুকেছিলাম সেটা ছেড়ে এখন অন্য একটা ভালো জায়গায় আছি। এই বছর খানেক আগে বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়ি আসি। এসে দেখি বাবা আমার বহাল তবিয়তে আছেন। বুঝলাম বাবার অসুস্থতার ভুজো খবর পাঠিয়ে আমাকে ডেকে এনে বিয়ের পিঁড়িতে বসানোর এক উৎকৃষ্ট প্রচেষ্টা। এরই ফাঁকে দেখি আমাদের খাবার চলে এসেছে। টুক টাক মুখ চালাতে চালাতে জিজ্ঞেস করলাম, তারপর তুই কি করলি? কি আবার? সিন ক্রিয়েট করার হালকা একটা চেষ্টা চালিয়েছিলাম বটে, কিন্তু তাতে কোনো লাভ হলো না বুঝলি। কারণটা হচ্ছে আমার পরিবারের সবাই এ ব্যাপারে আমার এক্কেবারে বিরুদ্ধে চলে গিয়েছিল। একজনকেও আমার পাশে পেলাম না, যে কিনা আমার পাশে দাঁড়িয়ে আমার ফরে কথা বলবে। তারপর সেই সময় আবার কলকাতায় আসার একদিন পরেই সকাল ঘুম চোখ খুলেই যদি বাবার কাছে কাউকে ঝাঁট খেতে হয়, তাহলে কারই না মেজাজটা খিচড়ে যায় বল? তুই ঝাঁট খেলি? শেষ পর্যন্ত তুই তাহলে তোর বাবার ঝাঁট খেলি? হাক। তা কি নিয়ে ঝাঁটটা খেলি? একটু শুনি কি। জানিসই তো যে আমার বাবা একটু রাশভারী গোছের, আর তাই বাবাকে আমরা একটু সমঝেই চলি। সেদিন সকালবেলা ঘুম চোখ খুলে ফ্রেশ হয়ে বাজারের ব্যাগটা নিয়ে যেই বেরোতে যাব, অমনি পড়বিত পট এক্কেবারে বাঘের মুখে গিয়ে। কোথা চললে? বাবা, বাজারে। কি বাজারে যাচ্ছ? যখন যাও কিন্তু একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো গিয়ে। কেন বাবা? তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। ঠিক আছে বাবা। যাই হোক, সেদিন বাজার থেকে তো ফিরলাম, তারপর ব্রেকফাস্টটা শেষ করে সবে উঠতে যাব। এই সময় বাবা হঠাৎ বলে উঠলেন, বসো, তোমার সাথে কথা আছে। কি কথা বাবা? শোনো তবে, বাউন্ডুলেপনা ছেড়ে তোমাকে এবারে সেটল করতেই হবে। আর সেটা করতে হবে এবছরেই। সেজন্যই আজ বিকেলে তোমার জন্য আমরা মেয়ে দেখতে যাচ্ছি। পছন্দ হলে আজই সব কিছু ফাইনাল করে তবেই ফিরব। আর তাই তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে গিয়ে। আমি তো আকাশ থেকে পড়লাম, মানে আমার কি ইচ্ছে বা অনিচ্ছের কোনো দাম নেই না তোমাদের কাছে? বললামই তো আমার একটু সময় চাই এটা নিয়ে ভাবনা চিন্তা করার জন্য। ওহ সরি, ওই সময়টুকুই যা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না তোমাকে। আমাদেরও তো বয়স হয়েছে নাকি? আর বিশ্বাসটা তো নতুন কিছু নয়, অনেক দিন ধরেই চলছে। বিগত বেশ কয়েক বছর যাবৎ এটা নিয়ে তুমি আমাদের ঝুলিয়ে যাচ্ছ। আজ যাব কাল যাব করে অনেক টালবাহানা করেছ। আর নয়, এর মধ্যেই তুমি আমাদের অনেক মুখ পুড়িয়েছ বাবা। অনেকটা সময় তোমাকে দেওয়া হয়েছে, আর নয় আমরা সবাই যাচ্ছি। তাই আজ তোমাকেও যেতে হবে ব্যাসকে। ঠিক আছে।
সেদিন দুপুর ৩টে বাজতে না বাজতেই দেখি আমার কাকু, কাকিমা, আমার পিসি, ছোট মামা, ছোট মামি, আমার মাসি, মেসোরাও এসে গেছেন। আর সঙ্গে লেজুর হয়ে আমার মামাতো ভাই দুটোও এসেছে। তাদের সাথে গোদের উপর ২০ ফোঁড়া আমার খুড়তুতো বোনটাও এসে হাজির। বা তোকেও আবার হুমকি শুনতে হয় না, কি? আমি ইয়ার্কি মেরে বললাম। বলছি না। ঠাট্টা করবি পরে শোন না আগে গি। হ্যাঁ বলো উ। আজই মেয়ে দেখতে যেতে হবে শুনেই না আমার পা থেকে মাথা পর্যন্ত পুরো আগুন জ্বলে গেল। আচ্ছা বলতো, আমার এই সুদীর্ঘ এত বছরের স্বাধীনতাটা হঠাৎই যদি বউ নামক কোনো একজনের দুপায়ের ফাঁকে সারা জীবনের জন্য বন্দী হয়ে পড়ে তখন কারই বা ভালো লাগে? তাই খানিক অনিচ্ছাবশতই সেদিন বাবা, মা আর পরিবারের অন্যান্যদের সঙ্গী হয়ে ফুল ব্যাটালিয়ান নিয়ে গেলাম মেয়ে দেখতে তাদের বাড়িতে। কলিং বেল বাজাতেই ৩০-এর যুবতী সুন্দরী এক ভদ্রমহিলা ভেতর থেকে দরজা খুলে হাসি মুখে আমাদের সব্বাইকে এক উষ্ণ অভ্যর্থনা জানালেন। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার! পরিমল বাবুর সাথে আমার ফোনে কথা হয়েছিল আগেই গি। নমস্কার, আমি পরিমল দত্তগু বাবা বললেন। নমস্কার, আমি মীনাক্ষী সরকার উ। আসুন আসুন, আপনারা আসুন সবাই আমার সাথে গু। বলতে বলতে উনি আমাদের সবাইকে ড্রয়িং রুমে নিয়ে এলেন। বসুন সবাই এখানে। আসলে ছোট বাড়ি তো বুঝতেই পারছেন গু। বাড়ি ছোট তো কি হয়েছে? বাহত কি সুন্দর, বেশ সাজানো গোছানো, আমার তো দেখে বেশ পছন্দই হয়েছে খু। আমার মা বললেন, বাড়িটা সত্যিই বেশ সাজানো গোছানো বুঝলি। আমার বাবা ওনার সঙ্গে আমার পরিবারের সকলকে আলাপ করিয়ে দিলেন। আচ্ছা আপনারা একটু বসুন, বুঝলেন, আমি আবার ওদিকটা একটু দেখে আসি। আসলে আমি একা মানুষ তো, বুঝতেই পারছেন, সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয়। ওদের বাবা থাকলে তো আর কোনো অসুবিধেই ছিল না। ৩ বছর আগে উনি আচমকা চলে যেতেই সব দায়িত্ব এসে পড়ল আমার ঘাড়ে। তবে হ্যাঁ, যদিও মেয়েরা আমার খুবই ভালো, খুব বাধ্য বটে। আমার সুখ সুবিধের উপর সর্বদা বেশ কড়া নজর ওদের। তবুও আমি তো মা, ওদের জন্য চিন্তা তো একটা হয়েই, তাই না? একটু বসুন আপনারা, আমি এক্ষুনি আসছি গিয়ে বলেই উনি ভেতরে চলে গেলেন। ওদের বাড়িতে ঢুকেই না আমার মনের মধ্যে কেন জানি না একটা চাপা টেনশন হচ্ছিল। এখানে ঢোকার পর থেকেই হাতে পায়ে আমার কেমন যেন একটা আড়ষ্ট ভাব। আমি না পুরো যেন একটা জ্যান্ত মূর্তির মতো বসে আছি, এক্কেবারে নড়ন চড়ন। আর আমার এই অবস্থা দেখে আমার ভাই বোনগুলো আমাকে নিয়ে হাসাহাসি করছে। তোরই মতো যা তা বলছে। খানিক বাদে দেখলাম ভদ্রমহিলা ফেরত এলেন সঙ্গে অপূর্ব সুন্দরী দুটো মেয়েকে নিয়ে। লাল টুকটুকে একটা শাড়ি আর হালকা কিছু গয়না পরে মাঝখানে দাঁড়িয়েছিল একজন, তার বাপাশেই আর একজন যমজ ভদ্রমহিলা তার অন্য পাশে। মেয়ে দুটো যেমন ফর্সা, তাদের গায়ের রং তেমনি যেমন হরিণের মতো টানা টানা চোখ, তেমন চোখা নাক আর মানানসি। মনে হয় এক্ষুনি র্যাম্পে নামিয়ে দিলে সঙ্গে সঙ্গে শো স্টপার হয়ে যাবে। বয়স আন্দাজ ২৪ কি ২৫ হবে বোধহয়। আর সঙ্গে মিসেস সরকারও, আর বাকি দুজনের হাতে চা জলখাবারের ট্রে। দাদাভাই, তোর তো পুরো লটারি লেগে গেল রেছি। আমার কাঁধে ধাক্কা মেরে হাসতে হাসতে আমার বোনটা হঠাৎ ফিসফিসিয়ে উঠল। এই চুপ কর তুই, এখান থেকে বেরিয়ে না, খুব মার খাবি আমার হাতে। দাঁড়া, আগে ভালো করে দেখতে দে তো, দেখতে দেখি। চোখ পাকিয়ে ওকে ধমক দিয়ে বললাম আমি। ওরে মুখটা বন্ধ কর রে দাদাভাই, না হলে মুখে না মাছি ঢুকে যাবে। এই তুই চুপ করবি ঘো, ওরে আর বেশি দেখিস না। বেশি দেখলে না চোখ খারাপ হয়ে যাবে রেগি। চুপ চুপ, একদম চুপ ঘো, ওরে শুভ দৃষ্টিটার জন্যও তো কিছু বাঁচিয়ে রাখগু। আমি ওদের দিকে তাকিয়ে অল্প অল্প হাসতে হাসতে সবার অলখে কাকন মানে আমার বোনের থাইতে একটা হালকা চাপড় মেরে বললাম, তুই আপাতত একটু চুপ কর প্লিজ, তোকে আমি পরে দেখছি গু। এদিকে ওনারা হাসি মুখে ট্রেগুলো আমাদের সামনে সেন্টার টেবিলটায় নামিয়ে রেখে বললেন, নিন আপনারা একটু। যৎসামান্য আয়োজন আর কি। এই আমার বড় মেয়ে তিনা, আর ও হল আমার ছোট মেয়ে তিশা। তিনা মা আমার। ট্রেটা টেবিলে নামিয়ে রেখে গুরুজনদের সবাইকে প্রণাম করোঘ। হ্যাঁ মা, ত্রিনা মুখে একটা মিষ্টি হাসি নিয়ে বড়দের সকলকে নমস্কার করে বলল। প্রথমে ও আমার বাবাকে দিয়ে শুরু করল, তারপর একে একে সকল গুরুজনকে। বাবা বললেন, বেশ ভালো সংস্কার দেখছি আপনার মেয়ের। ওর প্রণাম নিয়ে বললেন, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, আশীর্বাদ করি, সুখী হও মা, খুব সুখী হও।
বুঝতেই তো পারছেন মাথার উপর তো ওদের বাবা নেই। সবকিছু আমাকে একা হাতেই সামলাতে হয়। হ্যাঁ। আমার মেয়েরা আমার যথেষ্ট খেয়াল রাখে। ওদের বাবার মৃত্যুটাকে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করে আপ্রাণ। ওদের কাজ, কেরিয়ার সামলেও সবসময় ওরা দুই বোনেই যতটা সম্ভব সাহায্য করে আমাকে। কি বললেন মীনাক্ষী সরকার, আমার হবু শাশুড়ি। মেয়েটাকে দেখে না আমি আর পছন্দ না করে থাকতেই পারলাম না। এদিকে আমার তরফ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে আমাদের গুরুজনেরা আমাদের বিয়ের কথাটা পাকা করে ফেললেন। যথাসময়ে আমাদের বিয়ের দিনটাও ঠিক হয়ে গেল। সামনের অগ্রহায়ণের 15 তারিখ। হাতে বেশি সময় নেই, তাই বিয়ের জন্য আবার দিন 20 ছুটি নিয়ে এসে জোরদার শপিং করতে শুরু করলাম। আমার বাড়ির লোকেরা ওদের নিজেদের মতো করে শপিং করতে লাগল। আর এদিকে আমরা, মানে আমি, টিনা, মীনাক্ষী দেবী আর টিনার যমজ বোন তৃষা। তৃষার লুকস, গায়ের রং ও ফিগার যেন দ্বিতীয় টিনা। তবে দুবোনের মধ্যে পার্থক্য একটাই, টিনা একটু মুখচোরা টাইপের। কিন্তু তৃষা আর মীনাক্ষী দেবী যেমন খোলামেলা, আড্ডাবাজ, তেমন হুল্লোড়বাজ, তেমনি আবার হুজুগেও বটে। শপিং করতে গিয়ে আমাদের 4 জনের মধ্যে এমনই ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেল যে মনে হলো সেটা খুব সহজে ভেঙে পড়ার নয়। কথায় কথায় বুঝলাম আমার থেকে আমার হবু শাশুড়ির বয়পার্থক্য খুব একটা বেশি নয়। তবে এই বয়সে বিধবা হলে যা হয়, তাই বোধহয় আমাকে পেয়ে উনি হাতে চাঁদ পেলেন। আর তৃষা, তার কথা কি আর বলব, সে তো তার মায়ের থেকেও এক কাঠি ওপরে। সে তো সুযোগ পেলেই আডালে আবডালে নানা আছিলায় আমার মাঝের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। তবে অবশ্যই তার মা আর দিদির চোখকে বাঁচিয়ে। যাই হোক, বিবাহ নামক পর্বটা তো যথাসময় ভালো সম্পন্ন হল। কিন্তু এর আসল মজাটা টের পাচ্ছি আমি বিয়ের ঠিক মাস 7 বাদে, এই এখন, যখন কলকাতা অফিসে ট্রান্সফার নিয়ে ফেরত এলাম। 4 দিক থেকে শুধু নেমন্তন্ন আর নেমন্তন্ন। ছুটির দিন হলেই শুধু আত্মীয়ের বাড়ি ঘুরে বেড়ানো। সেরকমই এই শনিবার গিয়ে ওদের বাড়িতে গিয়ে হাজির হলাম আমি আর টিনা। জোট ছেড়ে বেরোনোর পর এ বাড়িতে আমার প্রথম আগমন। বাড়িতে সেদিন আমরা 4টে মাত্র প্রাণী। ঠিক হলো দিন কতক থাকব। দুপুরে খাবার পর খানিক গপ্প গুজব করে আমি টিনার ঘরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। ঘুমিয়েই পড়েছিলাম বোধহয়। পরিচিত একটা মিষ্টি গন্ধ নাকে আসতেই না আমার ঘুমটা গেল ভেঙ্গে। চোখ মেলে দেখি টিনা দাঁড়িয়ে আছে আমার জন্য চা নিয়ে। যাই হোক, আমি উঠে বসলাম। কি গো, লাইটটা জ্বালাওনি কেন? সন্ধে হয়ে গেল তো। চায়ের ট্রেটা বেড সাইড টেবিলে রেখে টিউব লাইটটা জ্বেলে দিয়ে বল টিনা। ও হোক টিনা, অনেক বেলা হয়ে গেল না গো? আধ মোড়া ভাঙ্গতে জিজ্ঞেস করলাম আমি। হ্যাঁ অবশ্য একটু হয়েছে বটে। তাহলে ডেকে দাওনি কেন? একটু বেলা হয়েছে তো কি হয়েছে? সারাদিন তো অফিস করে ভালো করে ঘুমতেও পাও না তুমি। তাই ছুটির দিনে একটু ঘুমোচ্ছ যখন, তখন আর ডাকিনি। যাও এখন বাথরুম থেকে হাত মুখটা তাড়াতাড়ি ধুয়ে এসো তো দেখি। তারপর আমরা একসঙ্গে চা খাবো কেমন গু? তারপর দরজা বন্ধ করে বসে গেল ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াতে। চুল আঁচড়ানো হয়ে গেলে ও একটা হালকা মিষ্টি পারফিউম মেখে চলে এলো আমার কাছে। এসেই না আমার গা ঘেঁষে শুয়ে পড়ল। জানু বারান্দার দিকের জানলাটা কি খোলা থাকবে নাকি দিয়ে দেব? বেশ তো ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, ওটা বরং খোলাই থাক বুঝলে গু। আচ্ছা তাহলে যদি লাইটটা অন্তত নিভিয়ে দিই তাহলে কি তোমার খুব একটা অসুবিধে হবে? ঠিক আছে বর, লাইটটা যদি চাও তাহলে আপাতত তুমি নিভিয়ে দিতেই পারো। কিন্তু এই নাইট ল্যাম্পটা জ্বালা থাক, কি বলো? আমি জবাব দিলাম। যেমন কথা তেমন কাজ। বিছানায় চা খেতে খেতে এই কি হচ্ছেটা? কি হচ্ছে মানে? আমি আমার বুকে আদিক্ষেতা তো আদিক্ষেতা। যাও তো বন্ধুরা, আমার চাচা ৪৫ বছর বয়সেও ছিলেন খুবই শক্তিশালী। তিনি ৪৫ বছরের ছিলেন, কিন্তু এখনও যেন এক তরুণের মতো সুস্থ ও সবল দেখাতেন। তিনি আমার চাচিকে খুব ভালোবাসতেন এবং সবসময় তাকে খুশি রাখতেন। কিন্তু এক রাতে যখন চাচির ঘর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল, আমি দেখলাম চাচি ঘর থেকে বের হয়ে খোঁড়াতে হাঁটছেন। এটা দেখে আমি খুব অবাক হলাম। আমি ভাবতে লাগলাম, চাচা এমন কি করেন যে চাচি এভাবে খোঁড়াতে হাঁটেন? একদিন চাচির স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেল। তিনি আমাকে বললেন, চাচাকে একটু দুধ দিয়ে দিও। যখন চাচি ঘুমিয়ে পড়লেন, আমি চাচির মতো সেজে নিলাম এবং চাচাকে দুধ দিতে গেলাম। আমি দুধের গ্লাস রেখে পিছনে ফিরতেই চাচা আমার হাত ধরে ফেললেন এবং আমাকে নিজের দিকে টেনে নিলেন। তিনি আমাকে চাচি ভেবে সারা রাত
আমার নাম কাজ। আমি পাটনার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। আমার জীবন ছিল সুখ ও স্বপ্নে ভরা। আমার বয়স 22 বছর এবং আমি আমার সৌন্দর্য ও মায়াময় ভাব নিয়ে গর্বিত। আমাদের পরিবার ছোট কিন্তু খুবই সুখী ছিল। বাবা, মা, বড় ভাই অভিষেক আর আমি। ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল 1 বছর আগে এবং আমার ভাবি আসার পর থেকে আমাদের বাড়িতে যেন সুখের বন্যা বয়ে গেল। আমার ভাবি খুবই প্রিয়, সুশীল এবং বুদ্ধিমতী ছিলেন। ভাই আর ভাবির ভালোবাসা দেখে আমি প্রায়ই ভাবতাম, যদি সবাই এমন জীবনসাথী পেত। আমার ভাই অভিষেক একটি কোম্পানিতে কাজ করতেন। প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। তার এই অভ্যাস আমাকে শিখিয়েছিল যে পরিবারের খেয়াল রাখা কতটা জরুরি। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি এবং এখন বাবা মা আমার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। কিছুদিন পরই বাবা একটি ভালো পাত্র পেলেন। ছেলের নাম রোহিত। তার চাচা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন। বাবা যখন রোহিত সম্পর্কে তথ্য সংগ্রহ করলেন, তখন তিনি জানতে পারলেন যে রোহিত খুবই ইমানদার এবং পরিশ্রমী। যখন আমার সাথে রোহিতের বিয়ের কথা উঠল, তখন আমার মনে এক ধরনের হিল্লোল তৈরি হল। আমি নিজেকে রোহিতের সাথে একটি নতুন জগতে দেখতে পেলাম। বাবা খুব দ্রুতই বিয়ের কথা পাকাপাকি করে ফেললেন এবং মাত্র 7 দিনের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে বিশেষ দিন। লাল জোড়ে সেজে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। নিজেকে দেখে মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্নের পরী হয়ে গেছি। মণ্ডপে রোহিতকে দেখে আমার হৃদয় যেন থমকে গেল। তার চোখে এমন এক গভীরতা ছিল যা আমাকে তার দিকে টেনে নিচ্ছিল। বিয়ের প্রতিটি রীতি পালনের সময়ে তার দৃষ্টি আমার উপরই ছিল। আমি বুঝতে পারছিলাম যে আমার জীবন এখন বদলে যাবে। বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে পা রাখলাম, তখন মনে হচ্ছিল যেন আমি এক নতুন জগতে প্রবেশ করেছি। শ্বশুর শাশুড়ি আমাকে দেখে খুব খুশি হলেন। তাদের চেহারায় যে স্নেহ ও মমতা ছিল তা আমার হৃদয় স্পর্শ করল। সব রীতি শেষ হওয়ার পর আমাকে আমার কামরায় পাঠিয়ে দেওয়া হল। আমি নতুন বউ হিসেবে আমার সোহাগরাতের রাতের জন্য অপেক্ষা করছিলাম। আমার মনে নানা রকম ভাবনা উকি দিচ্ছিল। সোহাগরাত সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু বাস্তবে এটা কেমন হবে তা কল্পনা করা কঠিন ছিল। হৃদয় দুরুদুরু করছিল, কিন্তু কোথাও যেন আশা আর স্বপ্নের সাগরও লহরী খেলছিল। রাত গভীর হলে রোহিত কামরায় এলেন। তার চেহারায় শান্তি আর চোখে গভীরতা ছিল। তিনি আমার পাশে বসে মৃদু হেসে বললেন, কাজল, আমি খুব খুশি যে তোমার মতো জীবনসঙ্গী পেয়েছি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। তার কথা শুনে আমার মন একটু শান্ত হল। কিন্তু তারপর তিনি তার জীবনের একটি বেদনাদায়ক অধ্যায় আমার সাথে শেয়ার করতে লাগলেন। রোহিত বললেন, যখন আমার বয়স মাত্র 10 বছর, তখন আমার বাবা মা একটি দুর্ঘটনায় মারা যান। সেই সময়ে আমার দুনিয়া যেন উজড়ে গিয়েছিল। কিন্তু আমার চাচা ও চাচি আমাকে নিজের সন্তানের মতো গ্রহণ করলেন। তারা আমাকে লালন পালন করে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তারা আমার কাছে ঈশ্বরের চেয়ে কম নন। আমি তার কথা মন দিয়ে শুনছিলাম। তার কণ্ঠে গভীরতা ছিল এবং চেহারায় সেই সমাজের কষ্ট স্পষ্ট ফুটে উঠছিল। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, আপনার চাচা চাচির কি নিজের কোনো সন্তান নেই? রোহিত দীর্ঘশ্বাস ফেলে বললেন, দীর্ঘদিন চাচির কোনো সন্তান হয়নি। তারা সব রকম চিকিৎসা করিয়েছিলেন। অনেক বছর পর চাচি গর্ভবতী হলেন। সবাই খুব খুশি হল। কিন্তু যখন সন্তান জন্ম নেওয়ার সময় এল, চাচির স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে গেল। চাচা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, দুজনের মধ্যে একজনকেই বাঁচানো যাবে। চাচার কাছে কোনো বিকল্প ছিল না। তিনি বললেন, চাচিকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। ডাক্তাররা চাচির প্রাণ বাঁচালেন, কিন্তু এও বলে দিলেন যে তিনি আর কখনো মা হতে পারবেন না। রোহিতের কণ্ঠ ধীর হয়ে গেল, তার চোখ ছলছল করে উঠ। চাচি বললেন, এই ঘটনাটি চাচা চাচিকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সেই সময় থেকে অনেক দিন কেটে গেছে, কিন্তু তখনই আমার বাবা মার দুর্ঘটনা ঘটে এবং তাদের মৃত্যু আমাদের আরও কাছাকাছি করে দেয়। চাচা চাচি আমাকে তাদের সন্তানের মতো ভালোবাসতেন। তারা আমাকে এমন সব সুখ দিয়েছেন যা হয়তো আমার বাবা মাও দিতে পারতেন না। আমি তাদের এই ঋণ কখনো ভুলতে পারব না। এত কথা বলতে বলতে রোহিতের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তার ব্যথা ও কৃতজ্ঞতা আমার হৃদয় স্পর্শ কর। আমি তার হাত ধরে বললাম, আপনি চিন্তা করবেন না। আমি আপনার চাচা চাচির দেখাশোনা করব, ঠিক যেমন তারা আমার নিজের বাবা মা হতেন। তারা আমাদের জীবনের সবচেয়ে বড় অংশ। আমি তাদের সম্মান করব এবং সবসময় তাদের পাশে থাক। রোহিত আমার দিকে তাকালেন। তার চোখে কৃতজ্ঞতা ও স্নেহ ফুটে উঠছিল। সেই মুহূর্তে তার কথাগুলো আমার আবেগকে নাড়া দিয়েছিল। আমি আমার স্বামীর হাত ধরে বললাম, এখন এই সব কথায় রাত কাটানো যাবে না। আজ তো আমাদের বিয়ের প্রথম রাত। এ কথা বলতেই তিনি আমাকে তার বাহুতে জড়িয়ে ধরলেন। আমিও তো এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম।
কিন্তু কিছুক্ষণ পরেই রোহিত আমাকে ছেড়ে দূরে সরে গেলেন। তিনি 5 মিনিটও ঠিকভাবে আমার দিকে তাকাতে পারলেন না। এটা দেখে আমার ভেতরটা জ্বলে উঠ। আমি কত স্বপ্ন দেখেছিলাম, কত আশা পোষণ করেছিলাম, কিন্তু আমার সব স্বপ্ন ও আশায় যেন পানি ঢেলে দিল। রোহিত আমাকে সেই তৃপ্তি দিতে পারলেন না যা একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে চায়। রোহিত তখনই গভীর ঘুমে চলে গেলেন, কিন্তু আমি এক পিপাসার্ত মাছের মতো বিছানায় এপাশোপাশ করতে লাগলাম। এই কষ্টের মধ্যে কখন সকাল হয়ে গেল তা টেরই পেলাম না। সকালে উঠে আমি ফ্রেশ হয়ে বাইরে এলাম। ফিরে এসে দেখলাম চাচা আঙিনায় ব্যায়াম করছেন। এটা দেখে আমি অবাক হলাম যে চাচা ৪৫ বছর বয়সেও একজন যুবকের মতো দেখাচ্ছেন। তারপর আমি রান্নাঘরে গিয়ে চা বানালাম। কিছুক্ষণ পর চা বানিয়ে চাচাকে দিতে গেলাম। চাচা বললেন, অরে বু, তোমার চাচি কোথায়? তাকে তো কোথাও দেখছি না। আমি বললাম, জি, তিনি ভেতরেই আছেন এবং কিছু কাজ করছেন। আমি এখন লক্ষ্য করতে শুরু করেছিলাম যে যেখানেই চাচি থাকতেন চাচা সেখানে গিয়ে হাজির হতেন এবং চাচির সাথে অদ্ভুত আচরণ করতেন। চাচি প্রায়ই বলতেন, এখন তো লজ্জা করো, বাড়িতে নতুন বউ এসেছে। সে যদি এসব দেখে তাহলে কি ভাববে? চাচা জবাব দিতেন, কি ভাববে? প্রত্যেক স্বামী তার স্ত্রীর সাথে এমন আচরণ করে। রোহিতও এমনি করে। চাচা চাচির এমন কথা শুনে আমার খুব লজ্জা হত। আমি ভাবতাম রোহিতও কি এমন করে। এমনই করে 10 দিন কেটে গেল। তারপর এক রাত যখন আমি বাথরুমে যাচ্ছিলাম, তখন চাচার ঘর থেকে চাচির অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজ শুনে আমি নিজেকে সামলে রাখতে পারলাম না এবং তাদের ঘরের জানালার পাশে গিয়ে উকি মারলাম। হালকা আলোতে আমি এমন কিছু দেখলাম যা আমাকে হতবাক করে দিল। আমি কোনোমতে সেখান থেকে আমার ঘরে ফিরে এলাম এবং রোহিতকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি এত গভীর ঘুমে ছিলেন যে কিছুই টের পেলেন না। কোনোরকমে আমি ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই রোহিত কাজের জন্য প্রস্তুত হতে লাগলেন। তার ছুটি শেষ হয়ে গিয়েছিল এবং তাকে শহরে ফিরে যেতে হবে। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে তার জন্য নাশতা তৈরি করলাম। রোহিত নাশতা খেয়ে আমাকে হাসতে দেখে বললেন, কাজল, বাড়ির যত্ন নি। চাচিকে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানিও। তার কথা সহজ ও সাদামাটা ছিল, কিন্তু আমার মনে কোথাও যেন একটা বিষাদ ঘিরে রেখেছি। রোহিত মাসের শেষে বাড়ি আসতেন এবং তার অনুপস্থিতি আমাকে এক ধরনের শূন্যতার অনুভূতি দিত। তিনি চলে যাওয়ার পর আমি আমার ঘরে চলে গেলাম, কিন্তু আমার মন শান্ত ছিল না। রাতের ঘটনাটি বারবার আমার মাথায় ঘুরছিল। চাচির কথাগুলো মনে পড়ছিল। তিনি প্রায়ই বলতেন, জানি না এরা কখন আমার জীবন নেবে। সারাদিন মাঠে কাজ করেন। এই কোমরের ব্যথা যেন আমার জীবনের অংশ হয়ে গেছে। তার কথা শুনে আমি অবাক হতাম। আমি ভাবতাম, চাচা এমন কি করেন যে চাচি এত কষ্ট পান? তারপর এক রাত আবার সেই আওয়াজ চাচির ঘর থেকে ভেসে এল। আমার কৌতূহল আমাকে থামাতে পারল না। আমি ধীরে ধীরে জানালার কাছে গেলাম এবং তাদের ঘরের ভেতর উকি মারলাম। যা দেখলাম তা আমার হৃদয় ও মনকে নাড়া দিয়ে গেল। এটি আমার জন্য একদম নতুন ছিল। আমি তাড়াতাড়ি আমার ঘরে ফিরে এলাম এবং নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম। আমার মনে নানা প্রশ্ন উকি দিতে লাগল, কিন্তু আমি নিজেকে বললাম, এটি চাচা চাচির ব্যক্তিগত জীবন এবং এতে আমার হস্তক্ষেপ করা উচিত নয়। বেশ কয়েকদিন আমি চাচির ঘরের দিকে মনোযোগ দিইনি। তারপর একদিন চাচির স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেল। তিনি কষ্ট করে বিছানায় শুয়েছিলেন এবং বললেন, কাজল, আজ আমি চাচার ঘরে যেতে পারব না। তার অভ্যাস আছে রাতে এলাচ দেওয়া দুধ পান করেন। তুমি কি আজ তার জন্য দুধ নিয়ে যাবে? তার কথা শুনে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগ। আমার চোখের সামনে রাতের সেই দৃশ্য আবার ভেসে উঠ। আমি নিঃশ্বাস ছেড়ে বললাম, ঠিক আছে চাচি, আমি নিয়ে যাব। আপনি বিশ্রাম নিন। আমি দুধের গ্লাস তৈরি করলাম। ঘোমটা টেনে নিজেকে চাচির মতো সাজিয়ে চাচার ঘরের দিকে এগিয়ে গেলাম। তার ঘরে মৃদু আলো জ্বলছিল। দরজার কাছে দাঁড়াতেই আমার হৃদয়ে নানা চিন্তা ঘুরপাক খেতে লাগল। ভেতরের পরিবেশ অদ্ভুত রকমের ভারী মনে হচ্ছিল। আমি দুধের গ্লাস রেখে ফিরতে যেতেই চাচা আমার হাত ধরে নিজের দিকে টানলেন। আমি তড়িঘড়ি মুখ ঢেকে নিলাম যেন তিনি চিনতে না পারেন। তারপর তিনি চাচির সাথে যেমন করতেন আমাকে সেভাবেই স্পর্শ করতে শুরু করলেন। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সবকিছু ঘটতে থাক। যখন তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন, আমি উঠে নিজের ঘরে চলে গেলাম। আজ আমি অপার আনন্দে ভরপুর। চাচির অসুস্থতার রহস্য এখন আমার কাছে পরিষ্কার। বিছানায় শুয়ে শুয়েই অজান্তে ঘুমিয়ে পড়লাম। কখন সকাল হয়ে গেল টেরই পেলাম না। সকালে চোখ খুলেই এক অদ্ভুত তৃপ্তি অনুভব করলাম। রাতের সেই সুখের স্মৃতি আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। ফ্রেশ হতে গেলাম। ফিরে এসে দেখলাম চাচির জ্বর তীব্র হয়েছে। আমি ভেজা কাপড় দিয়ে তার কপাল ঠান্ডা করছিলাম। এমন সময় চাচা ঘরে ঢুকলেন।
উদ্বেগভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বু, চাচির অবস্থা কেমন? আমি শান্ত গলায় উত্তর দিলাম, এখন কিছুটা ভাল। জ্বর কমেছে। কিন্তু সেই মুহূর্তে টের পেলাম চাচার দৃষ্টিতে অন্যরকম তীব্রতা। প্রথমবার তার চোখে এত গভীরতা দেখলাম। হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। ভাবলাম, তিনি কি সব জানতে পেরেছেন? কি হবে যদি চাচি বা রোহিত টের পায়? সন্ধ্যা নামতেই চাচি দুর্বল কণ্ঠে বললেন, বউ, যতদিন না আমি সম্পূর্ণ সুস্থ হচ্ছি ততদিন চাচার ঘরে যাব না। আমার ভয় অবস্থা আরও খারাপ হবে। তুমিই দুধ দিয়ে আসবে, না হলে তিনি খুঁজতে খুঁজতে এখানেই চলে আসবেন। তার কথা শুনে আমার ভেতর এক অদ্ভুত উত্তেজনা জাগল। মনে হল আজ আবার সেই রাত ফিরে আসতে পারে। কেন আবার সেই আনন্দ না পায়? রাত গভীর হলে চাচি গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। আমি দুধের গ্লাস নিয়ে ঘোমটা টেনে চাচার দরজার কাছে পৌঁছালাম। ঘরে মোমবাতির মৃদু আলো। টেবিলে গ্লাস রাখতেই তিনি আমার হাত চেপে ধরে বললেন, কি হয়েছে বো? এভাবে পালিয়ে যাচ্ছ কেন? তার প্রশ্নে হৃদয় কেঁপে উঠ। কাঁপতে কাঁপতে বললাম, চাচা, আমাকে যেতে দিন। চাচা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ভয় পেও না, আমি সব জানি। গত রাতেও চাচির জায়গায় তুমি এসেছিলে। তার কথা শুনে পা যেন মাটি ছাড়ল। সাহস করে বললাম, জানতেন তো আমাকে বললেন না কেন? চাচা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বু, রোহিত তোমাকে যে সুখ দিতে পারছে না তা আমি বুঝতে পেরেছি। তুমি মুখে না বললেও তোমার কষ্ট আমি দেখতে পাই। কথাগুলো শুনে চোখ ভিজে উঠ। তিনি বলতে থাকলেন, এসব ভেবে নিজেকে কষ্ট দিও না। তুমি যদি এভাবে ভাঙতে থাকো স্বাস্থ্য নষ্ট হবে। আর সুস্থ না থাকলে সন্তানের মুখ দেখবে কিভাবে? তার কথায় মন একটু হালকা হল। কিন্তু এখনো ভয়, যদি রোহিত জানতে পারে। তবু সেই রাতের পর থেকে চাচার সাথে আমার নিবিড় সম্পর্ক গড়ে উঠ। প্রতিদিন রাতের সেই মিলনই যেন আমার জীবনের আশ্বাস হয়ে দাঁড়াল। কিন্তু একদিন হঠাৎ রোহিত অফিস থেকে ফিরে এলেন। তাকে দেখে আনন্দে আত্মহারা হলাম। রাতের খাবার পর সবাই ঘরে চলে গেলাম। আমাদের ঘরে ঢুকতেই মনে হল রোহিত আজ কিছুটা বদলেছেন। তবুও তার স্পর্শে সেই পরিপূর্ণতা পেলাম না। হৃদয়ের এক কোণ শূন্য রয়েই গেল। সে গভীর ঘুমে চলে গেল আর আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তার এই গভীর নিদ্রা দেখে আমার ভেতর এক অদ্ভুত অস্থিরতা তৈরি হল। আমার এই তৃষ্ণা কি কখনো মিটবে? আমি নিজেকে প্রশ্ন করলাম। চাচার কথা মনে পড়তে লাগল, কিন্তু রোহিতের উপস্থিতি আমাকে থামিয়ে দিল। কোনো রকমে নিজেকে সামলে নিলাম এবং ঘুমানোর চেষ্টা করলাম। সকাল হলে রোহিত বল, কাজল, আমি 3 দিনের জন্য শহরে যাচ্ছি। 3 দিন পর ফিরব। এ কথা শুনে আমার হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে গেল। এখন 3 দিন কেউ আমাকে বিরক্ত করবে না। মনে মনে ভাবলাম, দিন কেটে গেল আর আমি রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। চাচি ঘুমোতেই আমি দুধের গ্লাস নিয়ে চাচার ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরে ঢুকতেই দেখলাম চাচা উদ্গ্রীব হয়ে আমার জন্য অপেক্ষা করছেন। তার মুখে উৎসুক ভাব আমাকে আরও রোমাঞ্চিত করে তুল। আমাকে দেখামাত্র তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তিনি আগের চেয়েও বেশি উৎসাহিত ছিলেন। সেই রাতে আমি সম্পূর্ণ তৃপ্ত হলাম এবং পরিপূর্ণ সুখ পেলাম। সকাল হলে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এমন সময় হঠাৎ রোহিত ঘরে ফিরে এলেন। তাকে দেখে আমি ঘাবলে গেলাম এবং বললাম, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে এলেন কি করে? রোহিত হেসে বললেন, কাজল, এখন থেকে আমি বাড়ি থেকেই কাজ করব। এখন আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। তার মুখে এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ভাবতে লাগলাম, আজ রোহিত এমন কথা কেন বলছেন? রোহিত আমার দিকে তাকিয়ে বললেন, কাজল, জানো, তোমার মতো স্ত্রী খুব ভাগ্যবান লোকেরাই পায়। আমি নিজেই গর্বিত যে তুমি আমার স্ত্রী। যদি কোনো নারী তার স্বামীর কাছ থেকে তৃপ্তি না পায় তাহলে সে অন্য কাউকে খুঁজতে শুরু করে। কিন্তু তুমি তা করনি। তুমি আমার প্রতি বিশ্বাস রেখেছ। এটাই আমার জন্য সবচেয়ে বড় কথা। এ কথা শুনে আমার হৃদয় ভেঙে গেল। নিজের উপর লজ্জা অনুভব করলাম। রোহিত আমাকে এত বিশ্বাস করলেন আর আমি তাকে প্রতিনিয়ত ঠেকিয়ে গেলাম। রোহিত আরও বললেন, কাজল, আমার একটি গোপন রোগ ছিল যার চিকিৎসা আমি শহরে করাচ্ছিলাম। এই কারণেই আমি বিয়ে করতে ভয় পেতাম। কিন্তু চাচির জোরাজুরিতে আমি তোমাকে বিয়ে করলাম। এখন এই চিকিৎসার পর আমি সম্পূর্ণ সুস্থ। এখন কোনো সমস্যা নেই। সেই রাতে রোহিত আমাকে এমন সুখ দিলেন যা আমি আগে কখনো পাইনি। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করলাম। পরের সকালে চাচার দৃষ্টি আমার উপর পড়তেই আমি চোখ ফিরিয়ে নিলাম। এখন আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি। চাচাও বুঝে গেছেন যে আমি এখন অনুতাপের আগুনে জ্বলছি। সেদিনের পর থেকে আমি চাচার ঘরে যাওয়া বন্ধ করে দিলাম। এখন আমি রোহিতের সাথে আমার জীবনকে সুখী করে তুলতে মন দিলাম। চাচাও বুঝতে পেরেছিলেন যে যা ঘটেছে তা ভুল ছিল। তিনি এখন আমাকে অন্য দৃষ্টিতে দেখেন না,
এবং একজন ভালো মানুষের মতো আচরণ করতে শুরু করেছেন। যখন কোনো নারী বা পুরুষ তার জীবনসাথীর কাছ থেকে তৃপ্তি পায় না, তখন তারা প্রায়ই ভুল পথে পা বাড়া। কিন্তু এটা বোঝা জরুরি যে এই পথে শুধু কিছু মুহূর্তের সুখ মেলে, কিন্তু সারা জীবন অনুতাপে কাটাতে হয়। প্রথমে নিজের সম্পর্কের জটিলতাগুলো সমাধান করার চেষ্টা করুন। যদি আপনি এগুলো সমাধান করতে পারেন, তাহলে ভুল পথে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। সত্যিকারের সুখ ও তৃপ্তি শুধু সেখানেই মেলে, যেখানে বিশ্বাস ও ভালোবাসা থাকে। কখনো কখনো জীবনে আমরা বাহ্যিক আকর্ষণ, ক্ষণস্থায়ী সুখ ও মুহূর্তিক তৃপ্তির পিছনে ছুটতে শুরু করি, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের অসন্তুষ্ট ও অপূর্ণ রাখে। এই গল্পে কাজাল উপলব্ধি করেছিল, শারীরিক তৃপ্তির সন্ধানে সে ভুল পথে পা দিয়েছিল, কিন্তু যখন সে সত্যের মুখোমুখি হল, নিজের বিশ্বাসে অটল থাকল, তখনই পেল সেই প্রকৃত সুখ যা তার প্রাপ্য। সম্পর্কে আন্তরিকতা আর পরিস্থিতি যাই হোক, সঙ্গীর প্রতি বিশ্বাস অটুট রাখা জরুরি। যতক্ষণ না হৃদয়ের গোপন কথাগুলো প্রিয় মানুষের সাথে ভাগ করছি, ততক্ষণ কোনো সম্পর্কই পরিপূর্ণ হয় না। এই শিক্ষা আমাদের জানায়, যদি দুইজন মানুষ একে অপরকে বিশ্বাস করে সঠিক পথে সম্পর্ক গড়ে, তাহলে কোনো সমস্যাই তাদের মধ্যে দেয়াল তৈরি করতে পারবে না। নিজের কামনাবাসনাকে সঠিক খাতে প্রবাহিত করা চাই। কাজাল যে পথে হেঁটেছিল, তা তাকে অন্তর থেকে খালি করে দিয়েছিল। মানুষের মনেই লুকিয়ে থাকে ইচ্ছা আর প্রয়োজনের ভারসাম্য রক্ষার সূত্র। ক্ষণস্থায়ী সুখের লোভে ভুল পথে ইচ্ছা পূরণ করলে, দীর্ঘমেয়াদে তা বয়ে আনে যন্ত্রণা আর অনুতাপ। কাজালের যাত্রা আমাদের শেখায়, ইচ্ছাগুলোকে সময়ে বিচার বুদ্ধি দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। ভুল পথে পা দিয়ে নিজেকে কখনো ঠকানো যাবে না, এতে আত্মসম্মান আর সম্পর্ক দুই ক্ষতিগ্রস্ত হয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসে শিক্ষা, অভিজ্ঞতা আর বোধ থেকে। মাঝে মাঝে আমরা নিজেদের ভুলগুলো উপেক্ষা করে অন্যদের দোষ দিতে শিখি। কাজালও প্রথমে নিজের ভুল লুকোতে চেয়েছিল, কিন্তু শেষমেশ স্বীকার করে নিয়েছিল তার ভুল। এই আত্মস্বীকৃতিই তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। নিজেকে চেনা আর ভুল থেকে শেখাই আমাদের মানবিক করে তোলে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? মতামত কমেন্টে জানাবেন। গল্পটি পছন্দ হলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আমার নাম কবিতা। আমার বয়স 22 বছর, আর আজ আমি তোমাদের সঙ্গে আমার জীবনের একটা বিশেষ গল্প শেয়ার করতে যাচ্ছি। এই গল্পটা আমার ভাইয়ের সবচেয়ে কাছের বন্ধু দীপকের, যে আমার জীবনের একটা অসাধারণ সুন্দর অংশ হয়ে উঠল। সবকিছু শুরু হয়েছিল সেই দিন থেকে, যেদিন আমি কলেজের ছুটিতে বাড়ি এসেছিলাম। আমার ভাইয়ের বন্ধু দীপক প্রায়ই আমাদের বাড়িতে আসত। দীপক ছিল একটা সরল, সাদামাটা আর খুব মজার ছেলে। আমার ভাই অভিষেকের সঙ্গে তার ছিল গভীর বন্ধুত্ব, কিন্তু আমার কাছে তার কথাবার্তা খুব একটা বোধগম্য ছিল না। সে সবসময় ঠাট্টামশকরা করত আর সবাইকে হাসানোর চেষ্টা করত। আমার কাছে সে শুধুই আমার ভাইয়ের বন্ধু ছিল, তার বেশি কিছু না। একদিন ভাই আর দীপক বাড়ির বাগানে বসে গল্প করছিল। আমি চুপচাপ একটা বই নিয়ে পাশের চেয়ারে বসে পড়ছিলাম। দীপকের চোখ আমার দিকে পড়ল, আর সে হেসে বলল, কবিতা, তুমি সবসময় বিয়ের মধ্যে ডুবে থাকো, জীবনের আসল মজা তো বাইরে আছে। আমি চোখ তুলে তাকে দেখলাম আর মৃদু হাসলাম। আমি বেশি কথা বলতে পছন্দ করতাম না, তাই কিছু বললাম না। কিন্তু সেদিনই প্রথমবার খেয়াল করলাম, দীপকের মনোযোগ বারবার আমার দিকে যাচ্ছে। সে আমাকে দেখে মুচকি হাসছিল আর আমার ছোটখাটো কথাবার্তার দিকে নজর দিচ্ছিল। আমি এটাকে সাধারণ মনে করে উড়িয়ে দিলাম। দিন যেতে লাগল, আর দীপকের আমাদের বাড়িতে আসা-যাওয়া বাড়তে লাগল। এখন সে শুধু অভিষেকের সঙ্গে দেখা করতে আসত না, মাঝে মধ্যে একা একাও চলে আসত। সে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করত, আমার কাজে হাত লাগানোর প্রস্তাব দিত, এমনকি কখনো আমার জন্য চা পর্যন্ত বানিয়ে দিত। এক সন্ধ্যায় আমি বাড়ির বাইরে লনে একা বসেছিলাম। দীপক এলো আর আমার পাশে বসল। সে বলল, কবিতা, তুমি জানো, আমি অভিষেকের অজুহাতে এখানে বেশি আসি। আসলে তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। দীপকের চোখে একটা সত্যতা ছিল, যেটা আমাকে কিছু ভাবতে বাধ্য করল। সেদিনের পর থেকে দীপক তার মনের কথা আমার সামনে খুলতে শুরু করল। সে বলতো, কবিতা, তোমার হাসি আমার দুনিয়া। আমি তোমাকে ভালোবাসি। প্রথমে আমি এটাকে মজা ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে তার মনের কথা পরিষ্কার হয়ে গেল। সে প্রতিটা সুযোগে আমাকে বিশেষ মনে করানোর চেষ্টা করত। একদিন আমি তাকে সরাসরি জিজ্ঞেস করে ফেললাম, দীপক, এসব কি সত্যিই ভালোবাসা, না শুধুই মজা? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্যি, কবিতা। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। দীপকের কথাগুলো আমার মনকে নাড়া দিল। তার চোখের সত্যতা আমাকে ভাবিয়ে তুলল যে এই ভালোবাসা বোধহয় সত্যিই আসল। আমি নিজের মনের ভাবনাগুলো বোঝার চেষ্টা করলাম,
কিন্তু দীপকের প্রতিটা ছোট্ট ইশারা, তার প্রতিটা চেষ্টা আমাকে তার দিকে টানতে লাগল। সেদিনের পর থেকে দীপক আমাকে তার জগতের মাঝখানে রাখল। সে আমার ছোটবড় প্রতিটা দরকারের খেয়াল রাখত। সকালের চা থেকে রাতের শুভরাত্রি বলা পর্যন্ত সে সবসময় আমার আশেপাশে থাকত। একবার আমি প্রচণ্ড বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দীপক তার বাইক নিয়ে আমার কাছে এসে দাঁড়াল। সে তার জ্যাকেট দিয়ে আমাকে ঢেকে দিল আর বলল, কবিতা, তুমি আমার দায়িত্ব। আমি তোমাকে এভাবে ঠান্ডায় ভিজতে দেব না। তার এই কথা শুনে আমার মনটা প্রথমবার তার জন্য ধুকপুক করতে শুরু করল। দীপকের ভালোবাসা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না। সে প্রতিটা মুহূর্তে আমাকে বোঝাত যে আমি তার জীবনের সবচেয়ে বিশেষ অংশ। এক সন্ধ্যায় আমি আমার ঘরে একা ছিলাম। দীপক চুপচাপ একটা গোলাপ আর একটা ছোট্ট চিঠি আমার কাছে পাঠিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, কবিতা, তোমার হাসি আমার কাছে গানের মতো। তোমার চোখ আমার জীবনের আয়না। তোমার ছাড়া আমি আমার জীবনের কথা ভাবতেও পারি না। তুমি কি আমার জীবনের অংশ হবে? এটা পড়ে আমার চোখ ভিজে এলো। আমি তাকে তখনই উত্তর দিইনি, কিন্তু আমার মন তখনই উত্তর দিয়ে ফেলেছিল। পরের দিন সে বাড়ি এলো। আমি প্রথমবার তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। বোধহয় আমার হাসিতেই সে তার উত্তর পড়ে নিয়েছিল। তারপর থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে গেল। সে সবসময় আমার আশেপাশে থাকত, আমার খুশির খেয়াল রাখত। একবার আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। সে সারারাত আমার মাথায় ঠান্ডা পট্টি দিয়ে বসেছিল। আমাকে বলল, কবিতা, তোমার কষ্ট আমার কষ্ট। আমি যদি তোমার জায়গায় অসুস্থ হতে পারতাম তাহলে খুশি মনে হয়ে যেতাম। তার এই কথাগুলো আমাকে পুরোপুরি ভরসা দিয়ে দিল যে তার ভালোবাসা সত্যি। একদিন সে আমাকে একটা চমক দিল। আমাকে একটা সুন্দর লেকের ধারে নিয়ে গেল। সেখানে চারদিকে ফুল আর মোমবত্তি সাজানো ছিল। সে আমার জন্য গিটার বাজালো আর বলল, কবিতা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গান। আমি তোমাকে সবসময় এভাবেই খুশি রাখতে চাই। তুমি কি আমার হাত ধরে চিরকালের জন্য আমার সঙ্গে থাকবে? সেই মুহূর্তে আমি তার দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম আর প্রথমবার বললাম, আমিও তোমাকে ভালোবাসি। দীপক এটা শুনে তার চোখ চকচক করে উঠল। দীপক আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে গেল আর প্রতিটা মুহূর্তে আমার খেয়াল রাখল। তার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হয়ে উঠল। সে প্রতিদিন আমাকে আরও বেশি বিশেষ মনে করাত। তার কথায় যেন একটা জাদু ছিল, যেটা আমাকে তার দিকে টানত। সে শুধু আমার খেয়াল রাখত না, প্রতিটা পল আমাকে খুশি করার চেষ্টা করত। এক সন্ধ্যায় সে আমাকে ফোন করে বলল, কবিতা, ছাদে এসো, তোমাকে কিছু দেখাতে চাই। আমি ছাদে গিয়ে দেখি চারদিকে ফুলের পাপড়ি ছাড়ানো, আর মাঝখানে একটা ছোট্ট টেবিলে মোমবত্তি জ্বলছে। দীপক আগে থেকেই সেখানে দাঁড়িয়ে ছিল, হাতে গিটার। আমাকে দেখে মুচকি হেসে বলল, এটা শুধু তোমার জন্য। সে গিটার বাজিয়ে আমার জন্য একটা গান গাইল। তার কণ্ঠ, তার চোখের গভীরতা আর সেই মুহূর্তের সৌন্দর্য আমাকে ভেতর থেকে ছুঁয়ে গেল। গান শেষ হলে সে আমার কাছে এসে আসতে বলল, কবিতা, তুমি আমার দুনিয়া। তোমার হাসি আমার সবচেয়ে বড় খুশি। আমি প্রতিদিন তোমাকে এভাবেই খুশি রাখতে চাই। আমি কিছু বলার আগেই সে আমার হাত ধরল। তার হাতের ছোঁয়ায় এতটা উষ্ণতা আর সত্যতা ছিল যে আমি কিছু বলতে পারলাম না। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কবিতা, যতদিন আমি আছি তোমাকে কখনো একা লাগবে না। তোমার প্রতিটা স্বপ্ন আমার স্বপ্ন, আর তোমার প্রতিটা খুশি আমার দায়িত্ব। তার এই অভিব্যক্তি এতটা রোমান্টিক ছিল যে আমি নিজেকে থামাতে পারলাম না। আমি আস্তে বললাম, দীপক, তুমি জানো তোমার এই ভালোবাসা আমার জীবনকে কতটা সুন্দর করে তুলেছে। সে হেসে বলল, কবিতা, এটা তো শুরু মাত্র। আমি তোমাকে সারা জীবন ভালোবাসব। সেদিনের পর থেকে দীপক প্রতিদিন এমন কিছু করত যাতে আমি তার জন্য আরও বেশি পাগল হয়ে যেতাম। একবার আমি কলেজের একটা প্রজেক্ট নিয়ে চিন্তায় ছিলাম। সে সারা দিন আমার সঙ্গে থেকে শুধু আমাকে সাহায্য করল। বলল, তোমার চিন্তা আমার চিন্তা, কবিতা। তারপর একদিন সে আমাকে শহরের সবচেয়ে সুন্দর বাগানে নিয়ে গেল। সেখানে আমার জন্য অনেকগুলো লাল গোলাপ সাজিয়ে রেখেছিল। এক হাঁটুতে ভর করে বলল, কবিতা, আমি তোমাকে অসীম ভালোবাসি। তোমার ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তুমি কি আমার জীবনের অংশ হবে? তার কথা শুনে আমার চোখ ভিজে গেল। আমি আস্তে তার হাত ধরলাম আর বললাম, দীপক, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। সে আমাকে বুকে জড়িয়ে বলল, তোমার সঙ্গ আমার জীবনের সবচেয়ে বড় উপহার। সেই মুহূর্তে মনে হল গোটা দুনিয়া আমাদের জন্য থেমে গেছে। দীপক এতটা রোমান্টিক আর ভালোবাসায় ভরা ছিল যে তার সঙ্গে কাটানো প্রতিটা দিন আমার কাছে স্বপ্নের মতো লাগত। তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে জীবনের নতুন মানে শেখাল। তার উপস্থিতি আমার জীবনকে এতটা সুন্দর করে তুলল যে আমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি খুশি আর পূর্ণ মনে করতে লাগলাম। সে আমাকে ভালোবাসতে শেখাল, শুধু তাকে নয়, নিজেকেও।
সে সবসময় বলতো, কবিতা, ভালোবাসার মানে শুধু কারো জন্য বাঁচা নয়, নিজেকে বোঝা আর নিজের খুশিগুলো চেনাও। তার কথাগুলো আমার মধ্যে নতুন শক্তি জাগিয়ে দিল। সে আমার প্রতিটা ভয়ে দূর করত, প্রতিটা অভাব পূরণ করত। একদিন সে আমাকে তার সবচেয়ে পছন্দের জায়গায় নিয়ে গিয়ে বলল, কবিতা, তুমি জানো, তুমি আমাকে ভালোবাসায় ভরসা করতে শিখিয়েছ। তোমার ছাড়া আমি বোধহয় কখনো বুঝতাম না যে ভালোবাসা এতটা সুন্দর হতে পারে। তার কথা শুনে আমার মন ভরে গেল। আমি তাকে বললাম, দীপক, তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে দামি উপহার দিয়েছ। নিজেকে ভালোবাসার অনুভূতি। আমাদের সম্পর্ক তখন এতটা গভীর হয়ে গিয়েছিল যে আমাদের মাঝে আর কোনো কিছুর জায়গা ছিল না। সে আমার প্রতিটা স্বপ্নকে নিজের চোখে বাঁধিয়ে রাখত, আর আমার প্রতিটা খুশিকে নিজের প্রথম কাজ বানিয়ে নিত। এক সন্ধ্যায়, যখন সূর্যটা আস্তে আস্তে ডুবছিল, দীপক আমাকে শহরের সবচেয়ে সুন্দর পাহাড়ে নিয়ে গেল। সেখানে আমার হাত ধরে বলল, কবিতা, এই যাত্রায় তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি তোমার কাছে শুধু এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাকে সবসময় এভাবেই ভালোবাসব। সে আরও বলল, কিন্তু কবিতা, ভালোবাসার মানে শুধু একে অপরের সঙ্গে বাধা নয়, একে অপরকে স্বাধীন রাখাও। যদি কখনো তোমার মনে হয় এই সম্পর্কে কিছু কম পড়ছে, আমি তোমাকে তোমার খুশির জন্য সবসময় ছেড়ে দেব। কারণ ভালোবাসার আসল মানে খুশি, বন্দিদশা নয়। তার কথাগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে বললাম, দীপক, তুমি আমাকে শুধু ভালোবাসাই শেখাওনি, জীবনযাপনের পথও দেখিয়েছ। আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। তুমি আমাকে বুঝিয়েছ আর নিজের ওপর ভরসা করতে শিখিয়েছ। তোমার ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। সেই সন্ধ্যায় আমরা একে অপরের সঙ্গে আমাদের এই সুন্দর যাত্রা শেষ নয়, বরং একটা নতুন শুরু করলাম। দীপক আমাকে সবকিছু শিখিয়ে দিল, যা একজন মানুষকে নিজের সম্পর্ক আর নিজেকে ভালোবাসার জন্য দরকার। আমরা দুজনে ঠিক করলাম, এখন থেকে আমাদের জীবনের প্রতিটা দিন একটা নতুন গল্প হবে। দীপক আমাকে বুঝিয়ে দিল যে ভালোবাসা দুজনের মাঝে নেয়, নিজের থেকেই শুরু হয়। আর সেই অনুভূতির সঙ্গে আমরা আমাদের সম্পর্ককে সারা জীবনের জন্য আগলে রাখলাম। এই গল্পটা শেষ হয়নি, বরং একটা নতুন শুরু হয়ে গেছে। তাই বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গল্প। গল্পটা ভালো লাগলে ভিডিওটায় লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।